আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, নওশাদ মিয়ার বাড়ি উপকূলবর্তী একটি জেলায়, মানে হচ্ছে সমুদ্রের কাছাকাছি এরকম। একদিন প্রচণ্ড গরম পড়ছিল এবং রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো। তোমরা কখনো খেয়াল করছো কিনা যে যখন অনেক বেশি গরম পড়ে তার কিছু সময় পরে, মানে কিছু দিনের ভিতরেই হচ্ছে অনেক জোরে ঝড় তুফান হয়, তাই না? এটার কিন্তু কারণ আছে, মানে ওই ন্যাচারাল একটা মানে ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, সেক্ষেত্রে ওই যে অনেক তাপের ফলে পানি বাষ্প হইতে থাকে, বাষ্পগুলোই তো পরবর্তীতে তোমার মেঘ হয়, মেঘ হয়ে হচ্ছে তোমার বৃষ্টি আকারে ঝরে পড়ে। তাহলে প্রচণ্ড গরম পড়লে বুঝবা যে তার কিছুদিনের মধ্যে হচ্ছে বৃষ্টি আসবে। ঝড়ের পূর্বাভাস পেয়ে স্বেচ্ছাসেবক দল কয়েক মাইল দূরের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন। তাহলে ঝড় যেহেতু আসবে, মানে এমনিতেও বোঝা যায়, আর আবহাওয়াবিদরা তো আমাদেরকে পূর্বাভাস দিয়েই থাকে যে কত বেশি ডেঞ্জারাস হইতে পারে, বিপদ সীমা কতটুকু উঠতে পারে, সেক্ষেত্রে আমাদের ওই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাহলে স্বেচ্ছাসেবক দল কয়েক মাইল দূরে আশ্রয় কেন্দ্রে যাইতে পরামর্শ দিলেন কাকে? নওশাদ মিয়াকে। কিন্তু নওশাদ মিয়া এবং তার পরিবারের কেউই আশ্রয় কেন্দ্রে যায়নি। সেই ঝড়ের কবলে তার পরিবারের 2 জনের প্রাণহানি ঘটে। ভালো হয়েছে, বেশি পাকনামি করলে যা হয়। ঠিক আছে, দুঃখের ঘটনা। এরপরে চলো আমরা প্রশ্নটা দেখি। উদ্দীপকটা বুঝতে পারার পরে প্রশ্নে কি চাইছে এটা দেখি। দেখো তো কি বলছে, সাইক্লোন কাকে বলে এটা জিজ্ঞেস করছে। সাইক্লোনকে আমরা চাইলে কিন্তু কি বলতে পারি, মানে এটা হচ্ছে তোমার সমুদ্রের পানি, মানে বাতাসে প্রচন্ড চাপের ফলে কি হয়, এভাবে একটা টর্নেডো, মানে যে একটা ঘূর্ণন মোচড় সৃষ্টি হয়, এটা হচ্ছে সাইক্লোন। কি বলবো, উত্তপ্ত সমুদ্রের উপর নিম্নচাপের কারণে যখন বাতাসে প্রচন্ড বেগে ঘুরতে থাকে, মানে এরকম একটা টর্নেডোর মতো একটা মোচড় সৃষ্টি হয়, এরকম ঘুরতে থাকে যখন পানিগুলো, তখন ওইটাকে আমরা বলি সাইক্লোন। তারপরে বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়? উষ্ণতা বলতে তো আমরা সবাই বুঝি যে গরম একটা অনুভূতি, ওয়ার্মনেস, কিন্তু এটা বৈশ্বিক বলছে কেন? বৈশ্বিক বলতে হচ্ছে পুরা পৃথিবীতে। এখন বৈশ্বিক উষ্ণতা বলতে আমরা কি বুঝতেছি? পুরা পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে। উষ্ণতা তো বুঝি, আর বৈশ্বিক মানে হচ্ছে পুরা বিশ্বে, মানে বিশ্বায়ন। সেক্ষেত্রে পুরো পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকবে। কি জন্য বাড়তে থাকবে? এটা হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাসের কারণে হয় মেইনলি। গ্রিন হাউস গ্যাসটা কি করে? গ্রিন হাউস এফেক্ট দেখায়। সেই এফেক্টটা কীরকম, যে তোমার পৃথিবীর ভিতরে সূর্যের আলো যখন আসে, তাপও আসতেছে, আলোক শক্তি, তাপ শক্তি সবকিছু পৃথিবীতে আসলো। আসার পরে রাতের বেলা কি হইতো, ওই তাপটা হচ্ছে বিকিরিত হয়ে চলে যেত। কিন্তু এই গ্রিন হাউস গ্যাস কি করে, পৃথিবীর চারদিকে এরকম চাদরের মতো আচ্ছাদন করে আছে, যেটা ওই তাপটাকে বের হইতে দেয় না। এখন তাপ বের হইতে না দিলে কি হবে? তাপ শুধু ঢুকতে পারতেছে, বের হইতে পারতেছে না। বুঝো তো ব্যাপারটা কি হয়, অনেক অনেক তাপ শুধু ঢুকতেছে, বের হইতে পারতেছে না। পৃথিবীটা অনেক বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে না বলো? প্রতিদিন তাপ ঢুকতেছে, কিন্তু একটু তাপও বিকিরিত হয়ে বের হইতে পারতেছে না। তাহলে এই জায়গাটায় পৃথিবী অনেক বেশি ওয়ার্ম হয়ে যাচ্ছে। উষ্ণতার কারণে 2 মেরুর বরফ গলে যাচ্ছে। আমরা কি জানি, পৃথিবী হচ্ছে তোমার এরকম কিছুটা চ্যাপ্টা, উত্তর আর দক্ষিণে একটু চ্যাপ্টা, আর উত্তর আর দক্ষিণে 2টা মেরু আছে। ওই মেরুতে যে বরফগুলো আছে, বরফ গলে যাইতে থাকতেছে। এবং আরও তো ভিতরে আমাদের যে হিমালয় পর্বত, মানে বরফের যা কিছু আছে সব কিছু হচ্ছে গলে যাচ্ছে। মানে তাপ দিলে তো বরফ গলে যাবে, স্বাভাবিক। এখন বরফ গলে গেলে কি হয়? পানি হয়। এই যে পানি সমুদ্রের উচ্চতা বাড়ায় দিচ্ছে। সমুদ্রের পানি যে লেয়ারে ছিল তার থেকে ওই পানি আরও জমতে জমতে উচ্চতা বাড়ায় দিচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বাড়লে কি হয়েছে? উচ্চতা বাড়লে সমুদ্রের আশেপাশে যারা থাকে, এই যে এখানে যে নওশাদ মিয়া, উনি উপকূলীয় অঞ্চলে থাকে, এরকম উপকূলীয় অঞ্চলগুলো সব তলায় যাবে, প্লাবিত হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার মানে এফেক্টের কারণে যে কুফলটা। তাহলে এই গ্রিন হাউস গ্যাসগুলো আমরা কি কি বলতে পারি? কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস, যেগুলো সূর্য থেকে আসা তাপটাকে ধরে রাখে, বের হইতে দেয় না, যার জন্য মানে পৃথিবী অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। এই পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। আর এই গ্রিন হাউস গ্যাসগুলো আসে কই থেকে, এটা যদি আমি বলি, এই যে আমরা যে কাজকর্মগুলো করতেছি ওখান থেকেই আসে। আমরা যে এসি চালাচ্ছি, আমরা যে তোমার যানবাহন চালাচ্ছি, কলকারখানায় ইট পোড়াচ্ছি, জ্বালানি তৈরি করতেছি, এগুলার কারণেই এই গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি হচ্ছে। তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে অবশ্যই।
এগুলা মানে এই কার্বন সমৃদ্ধ উপাদানগুলা, সালফার, এগুলা যাতে উৎপন্ন না হয় এইদিকে আমাদের কিছুটা নজর দিতে হবে। এরপরে দেখো তো গ নম্বরটা কি বলছে, উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ কিভাবে সৃষ্টি হয়। দুর্যোগটা আমাদের কি ছিল? ঘূর্ণিঝড় ছিল। এই যে উল্লিখিত দুর্যোগটা হচ্ছে ঘূর্ণিঝড়, যেটাকে আমরা সাইক্লোনও বলতে পারি। এখন কিভাবে সৃষ্টি হয়েছে, এই জায়গাটা প্রথমে অনেক গরম পড়তেছিল, তাই না? গরম পড়ার পরে রাত্রেবেলা হচ্ছে ঝড় শুরু হয়েছে, তাহলে এই দুর্যোগটা হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এখন এটা যা হচ্ছে তোমার সৃষ্টি হয় গভীর সমুদ্রে, মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে নিম্নচাপের কারণে এই জায়গায় ঘূর্ণিঝড়ের সূত্রপাত হয়। এখন নিম্নচাপ জিনিসটা কি, এই জায়গাটার কনসেপ্টটা বোঝা লাগবে। নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা, এই দুইটা কন্ডিশন থাকলেই হচ্ছে তোমার ঘূর্ণিঝড় হবে। কি বললাম? নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, এই দুইটা জিনিস মনে রাখা লাগবে। এটা এমসিকিউতে জিজ্ঞেস করে ঘূর্ণিঝড় কি জন্য হয়? নিম্নচাপের কারণে হয় এবং উচ্চ তাপমাত্রার কারণে হয়। উচ্চ তাপমাত্রা তো আমরা সবাই বুঝি, অনেক বেশি গরম, তাই না? আর নিম্নচাপ তাহলে কি? চলো এইদিকে আমরা বর্ণনা থেকে শুরু করি পড়া। যে ঘূর্ণিঝড় সৃষ্টিতে মূলত দুটি বিষয় গুরুত্বপূর্ণ, এই যে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। এই ধরনের ঘূর্ণিঝড় তৈরি হয় সাধারণত সাগরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইলে। 27-এর বেশি হইলে কি হয়? অনেক বেশি গরম লাগে। কিন্তু এই যে গ্রীষ্মকালে আমাদের কীরকম হয়, তোমার 32-33 এরকম তাপমাত্রায় চলে যায় না? তার মানে 27-এর বেশি, 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাহলে এই যে তাপমাত্রাটা 27-এর বেশি, সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে গেলে, এই যে সমুদ্রের পানির লেয়ার ধরো, সূর্যের তাপে যখন উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন কি হবে? পানি বাষ্প হয়ে যায় না? পানির উপরের যে স্তরটা, এই স্তর, ওই যে অণুগুলা, পানির অণুগুলা হচ্ছে বাষ্প হয়ে উপরের দিকে চলে যেতে থাকবে, তাহলে বাষ্পীভবন ঘটতেছে। এখন সমুদ্রের পানির উপরের লেয়ার বাষ্প হয়ে চলে যাচ্ছে। এখন বাষ্পীভবনের সুপ্ত তাপটি বাতাসে ছেড়ে দিলে সে কারণে বাতাস উত্তপ্ত হয় এবং বাষ্পীভবন আরো বেড়ে যায়। কি হবে? তোমার হচ্ছে বাতাস উত্তপ্ত হয়ে যাবে, এই জায়গার বাতাসগুলা, তখন ওই পানি হচ্ছে বাষ্পে পরিণত হইতে থাকবে, বায়ুমণ্ডলে অস্থিতিশীল হয়ে পড়বে এবং নিম্নচাপের সৃষ্টি হবে। এখন নিম্নচাপ যখন হচ্ছে, মানে এখানে হচ্ছে তোমার চাপ কমে যাচ্ছে, চাপ কমে গেলে অন্য জায়গা থেকে, মানে বাতাস তো তোমার সব জায়গায় আছে, এখন যখন এটা বাষ্প হয়ে উপরে উঠে যাবে বাতাসগুলো, এই জায়গার বাতাসগুলো যখন বাষ্প হয়ে উপরে চলে গেছে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? পৃথিবীতে তো ফাঁকা জায়গা বলতে কিছুই নেই, সব জায়গায় বাতাস দখল করে থাকবে। একদম মাটিকণার ফাঁক থেকে শুরু করে, মানে মাটিকণার ফাঁকে ফাঁকে শুরু করে যে কোনো জায়গায় তুমি কোথাও এরকম একটা জায়গা খুঁজে পাবা না যেখানে হচ্ছে বাতাস নাই, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে। মহাকাশে নাই, এখন তুমি আবার বললো না যে আর মহাকাশে তো বাতাস নাই, ওই জায়গার কনসেপ্টে আমরা যাচ্ছি না। আমরা হচ্ছে এই যে পৃথিবীর ভিতরে, বায়ুমণ্ডলের স্তরের ভিতরে এরকম কোনো জায়গা তুমি পাবা না যেখানে হচ্ছে বাতাস নাই। বাতাস সব জায়গায় সমানভাবে বিরাজ করে, তাই না? আমরা কি জানি? গ্যাসের অণুগুলো সমানভাবে জায়গা দখল করে থাকে, এটা কিন্তু গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হইলো, ফাঁকা জায়গা তো রাখা যাবে না, বাতাস দৌড়ায় এই জায়গাটায় আসবে, মানে ফাঁকা জায়গাটা দখল করার জন্য তাড়াতাড়ি করে আসতে যাবে। তখন কি হবে? এই যে বাতাস সেখানে ছুটে আসবে, যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। ওখানে তো তাপ এমনিতেই বেশি ছিল, এখন ঠান্ডা থেকে হঠাৎ করে, মানে ওর জায়গার যে তাপমাত্রা, ওখান থেকে হঠাৎ করে যখন তুমি উষ্ণ জায়গায় আসলা, আবার অনেক জোরে যখন ছুটে আসতেছো, তখন এই জায়গায় একটা মোচড় সৃষ্টি হয়, মানে একটা ঘূর্ণন সৃষ্টি হয়। এই ঘুরতে ঘুরতে কি হয়? পানিগুলা উপরে উঠে যায়, তখনই হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তবে বাতাসের বেগ কি হইতে হবে? মানে বাতাসটা এত দ্রুত আসতে হবে, ওই বেগটা কতটুকু হবে? ঘন্টায় 63 কিলোমিটার, মানে এই বেগে আসতে হবে, অনেক বেশি বেগ। কিন্তু তার চাইতে বেশি হলে সেটাকে আমরা সাইক্লোন বলবো। তাহলে 63 কিলোমিটার, মানে ঘন্টায় যদি 63 কিলোমিটার বেগে আসে তখন ওইখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। আরও বেশি যদি আসে তাহলে তো মানে সাইক্লোন, মানে আরও খারাপ অবস্থা। তাহলে এই জায়গাটা কি হইলো, আমরা কি বুঝলাম যে দুর্যোগটা কেমনে হইলো? নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রার কারণে হইলো। তাহলে এই যে কথাবার্তাগুলা, এই কথাবার্তার কারণেই হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় হচ্ছে। এরপরে আসো ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, নওশাদ মিয়া দুর্যোগের কবল থেকে রেহাই পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে পারতেন। তার মানে উনি যে ওই যে প্রাণহানি যে ঘটলো ওনার পরিবারের 2জন সদস্যের, উনি যদি স্বেচ্ছাসেবকদের কথা শুনে ওই আশ্রয় কেন্দ্রে যাইতো তাহলে কিন্তু এত সমস্যা হইতো না, তাই না? আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু তোমার মানে দুর্যোগ প্রতিরোধ করার মতো করেই তৈরি করা হয়। সরকারি যে স্কুলগুলো থাকে কোনো একটা এরিয়াতে, ওই সরকারি স্কুলটাই হচ্ছে তোমার হচ্ছে আশ্রয় কেন্দ্র। এখন আলাদা করে আশ্রয় কেন্দ্র তৈরি করা লাগে না, স্কুলের ব্যালকনি অনেক বড় করে বানায় না, ওখানে হচ্ছে মানুষজন যে হচ্ছে স্টে করে। আর স্কুলটা হচ্ছে তোমার
মানে সরকারি উদ্যোগে এমনভাবেই তৈরি করা হয় যাতে দুর্যোগের সময় মানুষজন এসে এখানে স্টে করতে পারে। তাহলে এই যে ওরা যদি আশ্রয় কেন্দ্রে যাইতো, সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রেই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তাগুলো কিন্তু আসে। তুমি ধরো অনেক দিন বন্যায় আটকায় আসো, বাজার টাজার কিছু খুলে না, মানে বাজার টাজার তো সব তলায় গেছে, তারপর হচ্ছে তোমার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, এরকম ঝামেলাগুলা, তুমি খাবারের সংকটে ভুগতেছো, বিশুদ্ধ পানির অভাবে ভুগতেছো, এরকম সময় ওদের খাবারের জন্য ওদের প্রয়োজনীয় যা যা লাগে, তারপরে তোমার হচ্ছে ঔষধপত্র সবকিছু কিন্তু ওই আশ্রয় কেন্দ্রে হচ্ছে তোমার প্রোভাইড করা হয়। কারণ তুমি যদি ঘরের ভিতর বসে থাকো যে না আমি ঘরে অপেক্ষা করি আমাকে কেউ এসে দিয়ে যাবে, না, কিন্তু ওই সব কিছু আশ্রয় কেন্দ্রে গেলেই হচ্ছে তুমি সুন্দরভাবে একটা পারফেক্ট মানে এনভায়রনমেন্ট পাবা কিছুদিন সার্ভাইভ করার জন্য। তাহলে আমরা কি কি করতে পারি চলো দেখি। ঘূর্ণিঝড়ের কবল থেকে নিশ্চিতভাবে রেহাই পাওয়া সম্ভব না, মানে একটা দুর্যোগ হচ্ছে, কিছু না কিছু ক্ষতি তো হবেই, মানে একটু সমস্যা তো তোমার হবেই, একদম তো তুমি পারফেক্ট ভাবে থাকতে পারো না। এই একটু সমস্যার ভিতরেও আমরা মানে ঝুঁকি কমিয়ে কিভাবে সুন্দরভাবে ওই দুর্যোগের দিনগুলো পার করতে পারি, এই জায়গাটা হচ্ছে আমাদের মানে করা লাগবে, যে কি কি পদক্ষেপ আগে থেকে আমরা নিতে পারবো। ঘূর্ণিঝড়ের কবল থেকে রেহাই পাওয়ার জন্য সে যে যে পদক্ষেপ নিতে পারতেন, তার মানে আগে আগে কি কি করা যায়। ঘূর্ণিঝড় চলে আসলে তো এখন আর কিছু করার নেই, তোমাকে আগে করতে হবে সবকিছু, তাই না? আগে আগে পরিকল্পনা নিয়ে রাখতে হবে যে কি কি করব, আগে আগে হচ্ছে তোমার ঘরের ভিতর খাদ্য টাদ্য মজুত করে রাখতে হবে। তাহলে চলো আমরা এখান থেকে পড়া শুরু করি। সবার প্রথমে তো উনার উচিত ছিল হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদের সাথে আলোচনা করা যে না, ঘূর্ণিঝড়টা একটা ভয়ঙ্কর একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, চলো আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাই। পরিবারের সদস্যদের সাথে মানে এটা নিয়ে ওদেরকে হচ্ছে ওয়ার্নিং দেওয়া উচিত ছিল যে ঘূর্ণিঝড় আসতেছে। তো উনি যায়ও নাই, স্বেচ্ছাসেবকদের কথাও শুনে নাই, ওনার 2 জন সদস্য হচ্ছে প্রাণহানি কিন্তু ঘটলো। তাহলে অবশ্যই সবাইকে অবগত করতে হবে, তোমার নেইবার্সদেরকেও তোমার বলতে হবে, প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে জানাইতে হবে যে আরে এরকম তো একটা রেড সিগন্যাল, আমাদেরকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে যাওয়া উচিত, এটা একটা কাজ। তারপরে পরিবারের সকলের মধ্যে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এই দুইটা সেম কথা, মানে আলোচনা করা আর কি। তারপরে ঝড়ের পূর্বাভাস পেয়েই আশ্রয় কেন্দ্রে যাওয়া, আরে আমার কিছু হবে না, আমি আমার ঘরেই থাকবো, আমি আমার ভিটে মাটি ছেড়ে কোথাও যাব না, এরকম করলে ওই যে মারা খাওয়া লাগবে। তারপরে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে শুকনো খাবার, ওই যে যে কোনো দুর্যোগই হোক তোমার কিন্তু পরবর্তীতে খাদ্য সংকট দেখা দেয়, যার জন্য শুকনা খাবার ঘরে এনে রেখে দিবা। শুকনা খাবার বলতে এগুলো তো সহজে পচে না, কিন্তু যদি তুমি মানে কিছু ভেজা খাবার বা জলীয় পদার্থ যদি বেশি থাকে, ওই খাবার তো তাড়াতাড়ি ব্যাকটেরিয়ার আক্রমণে চলে যায়, যার জন্য শুকনো খাবার বলে। কেন শুকনো খাবার হচ্ছে তোমার মানে বেশি দিন তুমি সংরক্ষণ করতে পারবা ইজিলি। চিড়া মুড়ি দেখো পলিথিন প্যাঁচায় রেখে দিবা, ভালো থাকবে। তারপরে গুড় বাতাসা এগুলো হচ্ছে তোমার সংরক্ষণ করতে হবে, মানে খাদ্যের অভাব যাতে না হয়। এরপরে বাড়ির আশেপাশে নারিকেল গাছ, তাল গাছ এসব রোপণ করতে হবে। এই গাছপালা কিন্তু আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। যে কোনো ঝড় ঝঞ্ঝা দেখবা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের পাশে মানে খুলনা অঞ্চলে কি আছে, আমাদের সুন্দরবন আছে না বাংলাদেশের, ওই সুন্দরবন কিন্তু অনেক ঝড়কে ওই জায়গায় হচ্ছে মানে দুর্বল করে ফেলে। ঝড়টা যে ফ্লোতে আসতেছে, অনেক জোরে বাতাস হচ্ছে ধরো, কিন্তু ওই গাছপালার সাথে বাতাসটা বাড়ি খেয়ে খেয়ে হচ্ছে অনেকটুকু দুর্বল হয়ে যায়। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং, বুঝছো, যে এই বনটা যে আমাদের এখানে আছে ওর কারণে কিন্তু মানে গাছপালা লাগাইলে কি হচ্ছে ওই ঝড় বা বাতাস প্রাকৃতিক দুর্যোগ ওই জায়গায় হচ্ছে দুর্বল হয়ে যায়। এবং গাছপালার যে শিকড় ও আমাদের মাটিকে ধরে রাখতে সাহায্য করে, শিকড়ে যে মাটির নিচে যায় হচ্ছে মাটিকে আঁকড়ায় ধরে থাকে। তাহলে এই গাছপালা বড় বড় গাছগুলা লাগাইলে তোমার যে মানে বসত ভিটাটা ওটাও কিন্তু তোমার প্রাকৃতিক দুর্যোগ থেকে মানে রক্ষা পাইতে পারো। তারপরে ঘূর্ণিঝড় আঘাত হানলে নিরাপদ পানির উৎসের ঘাটতি দেখা দিতে পারে। অবশ্যই নিরাপদ পানি, তারপর খাদ্য, তারপর হচ্ছে তোমার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাইতে পারে, এরকম অনেক অনেক সমস্যা কিন্তু হইতে পারে। ধরো গাছ ভেঙে পড়ে টেলিফোন পোল হচ্ছে পড়ে গেল, তার ছিঁড়ে গেল, সেক্ষেত্রে বিদ্যুৎ আসবে না। এই যে প্রস্তুতিগুলো আমাদেরকে আগে থেকেই নিতে হবে। তাহলে বিশুদ্ধ পানি তোমার সঞ্চয় করে রাখতে হবে। এরপরে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে কি তোমার কাছে টর্চ, তারপর হচ্ছে ফার্স্ট এড বক্স, জীবাণুনাশক কিছু পদার্থ, তারপরে ব্যান্ডেজ, খাবার স্যালাইন, এগুলো হচ্ছে বাসায় সংরক্ষণ করে রাখতে হবে, যাতে বিদ্যুৎ চলে গেলে তুমি তো আর ওই এখন তো আর তোমার জন্য মানে কি বলে ফার্মেসি তো আর খোলা থাকবে না যে তুমি যাই ওষুধ কিনে আনতে পারবা, তোমাকে আগে থেকে এইগুলো সংরক্ষণ করে রাখতে হবে, এই কথাটাই এখানে বলছে। তারপরে বিভিন্ন ওই যে জরুরি ঔষধপত্র, স্যালাইন, ব্যান্ডেজ, হ্যাঁ এই জায়গাটাও বলা শেষ। এরপরে বাড়ি নির্মাণের সময় শক্ত খুঁটি দিয়ে বাড়ির ভিত্তি নির্মাণ করা। ইয়েস, এই যে বিভিন্ন দুর্যোগ হইলে
আমরা মানে তুমি যদি বাড়িতেও থাকতে চাও সেক্ষেত্রে কি হয়, তুমি যদি বাড়িটা একদম মজবুত করে বানাও যাতে প্রাকৃতিক দুর্যোগ কোনো আঘাত হানতে না পারে, সেক্ষেত্রে ওই বাড়ির নিচে ফাউন্ডেশনটা কিন্তু ঠিক করে, ফাউন্ডেশন যত মজবুত হবে উপরে তুমি যত মানে বড় করো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, খুঁটি বা ভিত্তিটা মজবুত করতে হবে। আর জরুরি যে সাহায্য 999 ফোন করলে আমরা কিন্তু মানে সেবাটা পাইতে পারি। ধরো তুমি আটকায় গেছো বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগেই মানে কোনো অসুবিধা হইলে এই 999 ফোন করলে কিন্তু তুমি অ্যাম্বুলেন্স, পুলিশি সেবা অথবা যে কোনো ইনফরমেশন জানতে পারতেছো। তাহলে এই যে পূর্বাভাসটা পাইলা, পূর্বাভাস পাইলে ঘরে বসে না থেকে এই কাজগুলা আগে আগে করে রাখবা এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবা। তাহলেই হচ্ছে তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারতেছো। তাহলে এই কথাবার্তাগুলো সুন্দর করে পয়েন্ট করে লিখে দিলে, সহজ কিন্তু কথাবার্তাগুলো, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।